রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই রানী ভবানী নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মশাল হাতে কাউকে যেন এখান থেকে যেতে দেখলাম, কিন্তু এত রাতে কারো বাইরে যাবার কথা নয়, তাহলে এত রাতে কি এখান দিয়ে গেল? তাছাড়া আমি এগিয়ে গেলেও তো কাউকে খুঁজে পাব না এত অন্ধকারের মধ্যে। তার থেকে বরং আমি রাজমহলে ফিরে যাই, জয়রাম দাদাকে জিজ্ঞেস করি রাতে কারো বাইরে বের হবার কথা আছে কিনা। এটা বলে রানী ভবানী রাজবাড়ির দিকে ফিরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দুরানীকে ভবানীকে ঘরে না পেয়ে দয়ারামকে বলে, অনেক বড় কাণ্ড হয়ে গিয়েছে, আমার বোনকে ঘরে খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে কাউকে বলে যায়নি, আমি সারা ঘর খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এতক্ষণ পরে সত্যনারায়ণ এসে বলে, বৌঠান কিছু হয়েছে? তখন ইন্দু বলে, আমার বোনকে খুঁজে পাচ্ছি না। সত্য ঠাকুর পরক্ষণে রানী ভবানী এসে বলে, আমি চলে এসেছি, কাউকে কোথাও যেতে হবে না। তখন ইন্দু বউ বলে, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? তোকে যে আমি সেই তখন থেকে খুঁজছি, কোথাও যাবি তো আমাকে বলে তো যেতে পারতে। এখন রানী ভবানী বলে, আমি একটু নদীর পাড়ে গিয়েছিলাম। রানী ভবানী এটাও বলে যে, দয়রাম দাদা, আজকে কি কারোর রাতে রাজবাড়ি থেকে বের হবার কথা আছে? তখন দয়ারাম বলে, আজ্ঞে মহারানী, সেটা তো আমার জানা ছিল না, তবে আমি খোঁজ নিয়ে আপনাকে বলবো। পরক্ষণে সত্যনারায়ণ বলে, বৌঠান, কালকে খুব বিশেষ একটা দিন আছে। কালকে চাষিদের নতুন ফসল কাটার দিন, তারা সবাই কালকে সভায় আসবে। দীর্ঘ আলোচনার মাধ্যমে ঠিক করবেন কোন ফসলের কোন দাম নির্ধারিত হবে। কিছুক্ষণ চুপ থাকার পর দয়ারাম বলে, রাজরানী, আপনি এত ভাববেন না, আমরা সবসময় আপনার সাথে আছি। এটা বলে দয়ারাম এবং সত্যনারায়ণ ওখান থেকে চলে যায়। তখন রানী ভবানী ইন্দুকে বলে, দিদি, আমি পারবো তো? তখন ইন্দু বলে, আমার বোনের মনের জোর আছে, আমি জানি তুই পারবি। অপরদিকে আমরা দেখতে পাই বিষ্ণুরাম দেবীপ্রসাদ মৈত্রের কাছে গিয়ে বলে, রানী ভবানীর রাজসিংহাসনে বসা আমার একদম পছন্দ হচ্ছে না, আমি সেটা কিছুতে সহ্য করতে পারবো না। পরক্ষণে দেবীপ্রসাদ মৈত্র বলে, ভবানী বৌঠানের যোগ্যতার থেকে আমার যোগ্যতা কম কিসের? তারপরেও রঘুরাজা আমাকে রেখে ভবানী বৌঠান আজ সিংহাসনে বসালো। তবে আমি জানি ভিঞ্জি কোথায় তাঁবু টেনে বসেছে। আমি ভিঞ্জির কাছে যাব, সমস্ত কথাটা খুলে বলবো, এমনকি ভিঞ্জিকে সাথে নিয়েই নাটোর আক্রমণ করব। আক্রমণের কথা শুনে বিষ্ণুরাম বলে, তোমার যেটা খুশি তুমি সেটা করো, নাটোরের তাণ্ডব মহাপ্রলয়ে লাগিয়ে দাও। পরের সিনে দেখানো হয় পরের দিন সকালে রানী ভবানী রাজসভায় উপস্থিত হয় এবং রঘুরাজার আসন ফাঁকা দেখে রানী ভবানী বলে, রঘুরাজা এখনও আসেননি কেন? তখন দয়ারাম বলে, রাজরানী, রঘুরাজা একটু নবাবের দরবারে গিয়েছে কিছু কাজের উদ্দেশ্যে, তাই আজকে উনি উপস্থিত থাকতে পারবেন না। এসব কথা শুনে বিষ্ণুরাম বলে, প্রথম দিনেই রঘুরাজা উপস্থিত নেই, রাজরানীর মাথার উপর থেকে হাত সরে গিয়েছে, এতে কি রানী ভবানী ভয় পেলেন? ভয় পাবার কথা শুনে রানী ভবানী বলে, রানী ভবানী কখনো ভয় পায় না, সমস্তটাই আপনার মনের ভুল ধারণা বিষ্ণুরাম। পরের সিনে আমরা দেখতে পাই ভিঞ্জি তার সদস্য নিয়ে চাষিদের নতুন ফসলের আগুন লাগিয়ে দেয় এবং চাষিদের ধরে মারপিট করে। সেটা নিয়েই চাষিরা রানী ভবানীর কাছে এসে বলে, ভিনরাজের দস্যুরা আমাদের ফসলে আক্রমণ করেছে, ফসলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, রানীমা আমাদের প্লিজ রক্ষা করুন, আমাদের বাঁচান। তখন রানী ভবানী পাইক সর্দারকে ডেকে বলে, সব সেনাদের তলোয়ার নিয়ে প্রস্তুত হতে বলো, আমি এক্ষুনি আক্রমণ স্থানে যাব। এমনকি ভিনদেশি দস্যুদের বুঝিয়ে দেব নাটোর আক্রমণ করার ফলে কি হতে পারে। এদিকে ইন্দু বলে, বোন তুই যাস না, তোর এই অবস্থায় তুই অন্য কাউকে পাঠা সেখানে, তুই যাস না তোর এই অবস্থায়। তখন রানী ভবানী বলে, আমার এক সন্তান যেমন গর্ভে, ঠিক তেমনি অন্য সন্তানের ওপর ভিনদেশি দস্যুরা আক্রমণ করবে, সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না, আমাকে সেখানে আমার সন্তানদের রক্ষা করতে যেতেই হবে। আগামী পর্বে আমরা দেখতে পাব ভিঞ্জি তার সদস্যদের নিয়ে চাষিদের ওপর অত্যাচার করে এবং ফসলে আগুন লাগিয়ে দিতে যায়। ঠিক তখনই রানী ভবানী এসে ভিঞ্জিকে বলে, আবার যদি একটা ফসলে আগুন লাগিয়েছেন তাহলে মাথা কেটে এখানেই রেখে দেব।